হ্যালো হ্যালো রিয়া আর অভিরূপ এসে গেছি আমরা লিপি সিজন বলে আমাদের এই চ্যানেলে। আর আজকে বারাণসী ভ্রমণের দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করব। যারা দেখেননি প্রথম পর্বটা দেখে নেবেন। ভাই এখানে কিছু চাট পাওয়া যায়, খেতে মানে বসলে আপনার মন একবারে খুশ হয়ে যাবে, কিন্তু তারপরে অসাধারণ রঙে ভঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। চাট আমাদের ভ্রমণটাকে কিছুটা খারাপ করে দিল, কারণ হলো সবার পেট খারাপ। কি অবস্থা? ফিরতে হলো হুইল চেয়ারে করে তারপর। আর তার সাথে বারাণসী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এইসবই দেখাবো আজকে আপনাদের ভিডিওতে। তুই আমার আগে আগে চলেন, সব এখন ডাকাডাকি করতে চলে হচ্ছে। অক্টোবর মাসের ঠিক শুরুতে আমি আর অভিরূপ আমাদের দুই মা বাবাকে নিয়ে পৌঁছে গিয়েছি বারাণসীতে। আমরা বুক করেছিলাম অলোকা হোটেল, আর সেই হোটেলটা তো কীরকম আগের দিন আপনাদের কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখিয়ে দিয়েছি। আর আজকে আমরা বারাণসীর রাস্তায় বেরোবো ঘুরতে আর দেখতে কি কি জিনিস কিনতে পাওয়া যাচ্ছে। শীতকালটাই কিন্তু বারাণসী ভ্রমণের সব থেকে বেস্ট টাইম, আর গরমকালে এলে বেশিটাই সময় ছাওয়ায় বসে কাটাতে হয়। অভিরূপ এবার দুর্গাপুজো উপলক্ষে আমাকে একটা খুব সুন্দর দেখতে চুড়িদার কিনে দিয়েছে। তো আজকে আমি বারাণসীতে পুজোর আগে ভাগেই সেই চুড়িদারটা পরে নিয়েছি। আর পুরী থেকে মা বাবা আবার কিনে এনেছিল অভিরূপের জন্য এই পাঞ্জাবি। অলোকা হোটেল বিশ্বনাথের গলিতেই অবস্থিত, সেই কারণে এই গলিতে কোথাও গরু দেখলাম না। আর একটু গলিটা অন্যান্য জায়গার থেকে তুলনামূলকভাবে পরিষ্কার বলেই শুনলাম। একবার যদি গলি থেকে বেরিয়ে রাস্তা ভুলে যান ব্যাস, তারপর ঘুরে বেড়াতে হবে চারিদিকে। গুগল ম্যাপ দেখেও যে সবসময় ঠিক করে গলি খুঁজে পাবেন তা নাও হতে পারে। দুই ধারে পথচিত্র আর বেনারসি শাড়ি, আর সাথে আছে হাজার হাজার মানুষের মাথা। কোথাওই আপনি খুব সহজে হাঁটতে পারবেন না, পাঁচটা মানুষ আপনার আগে পরে পাশে গায়ে লেপ্টে থাকবে। তবে এখানকার মানুষজন খুবই সহিষ্ণু, সবাই ধর্মস্থানে এসছে বলে কেউ কিন্তু রাগী মাথায় নেই। খুব সন্তর্পণে আপনাকে পাশ কাটিয়ে সবাই হেঁটে বেরিয়ে যাবে, আর আপনাকেও সেখান দিয়েই ধীরে ধীরে টুকটুক করে হেঁটে হেঁটে এই গলি দিয়ে বেরোতে হবে, আর গলির মধ্যে আবার গিয়ে আপনাকে হোটেল খুঁজে বের করে ঢুকতে হবে। এটা কিন্তু একটা রিয়েল টাস্ক। নানান রকমের বাধা বিপত্তি থাকবে, কোথাও আবার গোবর পড়ে থাকতে পারে, কোথাও কুকুর তার ছানা নিয়ে বসে আছে, তো কোথাও মানুষ খাবার বিক্রি করছে, কোনো জায়গাটা আবার ধর্মীয় স্থান, সে কারণে মানুষ খালি পায়ে যাচ্ছে, আপনি জুতো দিয়ে ধাক্কা দিয়ে দিলে মানুষ ব্যথা পাবে। তো আপনাকে সব দেখে নিজেদের সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলোকে খুলে রেখে ধীরে ধীরে হেঁটে চলতে হবে। ঠাকুরের জিনিস যেখানে বিক্রি হচ্ছে সেখানেই আবার মানুষ নোংরাও ফেলছে, এটা কেন করেছে কে জানে। কিন্তু আগের থেকে নাকি বেনারসের গলি এখন অনেক পরিষ্কার হয়ে গেছে বলেই শুনলাম। আমি তো আগে আসিনি তাই জানি না, তবে আমরা যে বাবা বিশ্বনাথের গলিতে ছিলাম সেখানে কিন্তু পুরো রাস্তায় একটি গরুও চোখে পড়েনি, আর সেই কারণে এই রাস্তাতে গোবরও নেই, সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। বিশ্বনাথের মন্দিরের ভিতরটা ভীষণ পরিষ্কার, প্রচুর পুলিশ, তাই প্রশাসনিক ব্যবস্থা কিন্তু যথেষ্ট ভালো। তবে এত মানুষের মধ্যে সেই ব্যাপারটাকে পরিষ্কার রাখাও একটা ডিফিকাল্ট টাস্ক, সেটা আমি বুঝি। কিন্তু পর্যটকদের উদ্দেশ্যে আমার একটাই ভাবনা, যে যারা এই ধর্মস্থানে ধর্ম করতে এসছেন তারা কেন প্লাস্টিকের প্যাকেট বা নোংরা বা আধ খাওয়া পাউরুটি রাস্তার ধারে ছুঁড়ে ফেলছেন। পাউরুটি নয়, পুরি এখানে পাওয়া যাচ্ছে। দেখুন রাস্তাটায় যদি একটু জল পড়ে বা বৃষ্টি হয় তাহলে কিন্তু হাঁটা চলা করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আর পাশে দুই ধারে প্রচুর সন্ন্যাসী বসে আছেন, তাদের অনেক সময় ভিক্ষা চাইছেন, আবার অনেক সময় চাইছেন না, মানুষ নিজে গিয়েই তাদেরকে ভিক্ষা দিয়ে দিচ্ছে। সেটা একদিকে আমার ভালোও লাগলো, কিন্তু তারা যখন ভিক্ষা চাইছে তখন গায়ে এসে হাত বুলিয়ে ভিক্ষা চাইছে। তো সেই ব্যাপারটা একটু অদ্ভুত রকমের লাগলো, যে আপনি তো সামনে এসেও চাইতে পারেন, গায়ে হাত দিয়ে ঠেলে চাওয়ার কি দরকার। তবে সবাই যে করছে তা নয়, মানুষ সহিষ্ণু, যথেষ্ট সহিষ্ণু। আর যেহেতু ধর্মস্থান সেই কারণে কেউ যদি কিছু চায় তখন আপনার মনটা চাবে যে একটু কিছু দিই, তাই আপনার কাছে কিছু খুচরো টাকা রাখলে ভালো হয়। অথবা ধরুন চা খাচ্ছেন, কাউকে একজনকে চা খাইয়ে দেবেন। অনেকেই দেখছি তাই করছে, যে নিজের চায়ের কাপের সাথে সাথে আরও 5 জনের চায়ের কাপের দাম দিয়ে মানুষকে চা খাইয়ে দিচ্ছে। সেটা কিন্তু আমার ভালো লাগলো, যে 10 টাকা যদি দিই সেই টাকাটা তারা কোথায় ব্যবহার করবে জানা তো নেই, কিন্তু আমি যদি দুটো খাবার তাদেরকে খাইয়ে দিই তাহলে হয়তো সেই টাকাটা সত্যিই খাবারটা তাদের পেটে যাবে। শারীরিক ফিটনেস কিন্তু থাকা দরকার, আপনি নাহলে এই গলি হেঁটে হেঁটে বেরোতেই ক্লান্ত হয়ে পড়বেন। তাই বয়স্ক মানুষ আসলে অনেক সময় অনেকে হুইল চেয়ার ভাড়া নিয়ে নিচ্ছে, দিয়ে হুইল চেয়ারে করে আপনি যেতে পারবেন।
দেখতে পাচ্ছেন গলির সাইজটা, ওইটাই গলি, ওর মধ্যে দিয়েও কিন্তু স্কুটার চলছে। এই দেখুন কিরাম স্কুটার চলছে সুন্দর। আমরা গঙ্গার উপর দিয়ে যাত্রা করেছি, তখন খুবই ভালো লেগেছে। এই ভিডিও শেষেই আপনাদের দেখাবো। এখানে কিন্তু আপনার জীবনটা অনেকটা স্লো হয়ে গিয়েছে, কারণ আপনি তো স্পিডে কোথাও যেতেই পারবেন না। যেখানে যেতে চাইবেন 5 বার ধাক্কা খাবেন, তো আপনাকে ধীরে ধীরে টুকটুক করে যেতে হবে। আর রাস্তাটার হয়তো 1 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু আপনার গতিপথটা আঁকাবাঁকা হওয়ার কারণে অনেক বেশি হাঁটতে হচ্ছে, কিন্তু খুব স্লো গতিতে। তাই যে রাস্তা আমরা ভাবি যে আচ্ছা 200 মিটার রাস্তা, আমি তো এটা 5 মিনিটে পৌঁছে যাব, কিন্তু এখানে সেই 200 মিটার রাস্তা পৌঁছাতে আপনার হয়তো আধা ঘন্টা টাইম লেগে যাবে। কাজে সেই টাইমের হিসেবটা সেইভাবে করে আপনাকে বেরোতে হবে। এখানে এসে এই রিক্সা ব্যাপারটা আমার কিন্তু খুব অদ্ভুত লাগলো। 4 জনে একসাথে চড়তে পারবেন একটা রিক্সায়, কিন্তু আবার সেই মানুষটার জন্য খারাপ লাগলো যে রিক্সাটি বাহন করে নিয়ে চলেছে। গঙ্গা ভ্রমণের ভিডিও আপনাদের আজকে শেয়ার করব। তো চলুন এগিয়ে চলা যাক ভিডিওতে, আগে এই গলি ছেড়ে। জায়গাটা বলে দিতে হবে। রথযাত্রা ক্রসিং, যাও যাও, ওইটাই মায়ের পাশে বসে। अवशेष बचा हुआ खाना जैसी चीजें सीधे कचरे वाले ভিডিও অন করা আছে দিদি, তাহলে আমরা আজকে কোথায় যাচ্ছি? মার্কেটে। এই রিক্সা চলার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ হয়েছিল। 4 জনে একসাথে বসে যে এরকম রিক্সা হয় সেটা আগে জানতাম না। বাবাদের রিক্সাগুলো যদিও নর্মাল সাইকেল রিক্সা, যেরকম আমাদের কলকাতাতেও দেখতে পাওয়া যায়, কিন্তু এই আমরা যেটাই উঠেছি 4 জনে মিলে, সেটা একটা একবারে অদ্ভুত ধরনের। সামনে 2 জন পিছনে 2 জন, কিন্তু 4 জনকে নিয়ে লোকটা টানছে, লোকটার তো কষ্টও হচ্ছে। বাবা আমাদের ছবি তুলছে আর আমি বাবার ছবি তুলছি। রিক্সা চড়ে পৌঁছে গেলাম কাশি চাট ভান্ডারে। এখানে আসার আগে থেকেই আমরা বিভিন্ন ব্লগ দেখেছি, আর তাতে কাশি চাট ভান্ডার এটা যে খুব ভালো খেতে চাট বানায় সেটার খবর পেয়ে গিয়েছিলাম। তো রাস্তায় খোঁজ নিয়ে আমরা চলে এসেছি কাশি চাট ভান্ডারে, আর নিয়ে নিয়েছি 3 ধরনের চাট। সবার জন্য 1 প্লেট করে দই বড়া ছিল। দই বড়ার উপরে লাল চাটনি দিয়েছে, আর তার সাথে ধনেপাতা কুচো করে দিয়েছে। সেই দিয়ে মিশ্রণটা যে কি খেতে হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা হলো আলু টিক্কি চাট। এর উপরে ঝুরি ভাজা দেয়নি, তার বদলে একটা ঝুরি ভাজার মতোই খেতে চৌকো চৌকো দেখুন ভুজিয়া টাইপের দিয়েছে। আলু টিক্কিটা অসাধারণ খেতে ছিল, আর তার সাথে যে সসের মিশ্রণটা আছে সব মিলিয়ে দারুণ, এক কথায় অসাধারণ। সব খেতে ব্যস্ত, হ্যাঁ ভালো ভালো ভালো। কাশি চাট ভান্ডার, আমরা কাশি চাট ভান্ডারে এসেছি এবং দই বড়া দিয়ে স্টার্ট করেছি, এরপর দই চিড়া আর আলু টিক্কি এগুলো এইসব খাচ্ছি। আর অভিরূপ দে বলো, ভালো আলু টিক্কি ভালো। চলো দই সেভ পুরি কেমন? অসাধারণ। খাও খাও খাও, সবাই একটা করে খাও। দই ওটা না, কিচ্ছু হবে না, একটা খাও না, একটা খাও, খাও একটা খাও। অসাধারণ, খাও না বাবাটা। হ্যাঁ খেয়েছে খেয়েছে, তুই খা তুই খা। টমেটোর চাট, এটা অয়েলি বেশি, এমন কিছু ভালো না, এটা বরঞ্চ বাজে। হ্যাঁ সবাই বললো খুব ভালো নাকি, ব্লগে বলছে শুধু তেল খেয়ে মরতে হবে। এটাতে একটু তেল বেশি ছিল বলে আমরা ওরকম বলছিলাম, কিন্তু খেতে অসাধারণ ছিল। তখনও মুখে দিইনি, তারপরে যখন মুখে দিলাম, ওরে বাবারে, মুখে যেন মিলিয়ে গেল। সেই অনেকটা পাওভাজি হয় না, সেই পাওভাজির যে তরকারিটা থাকে সেই রকম খেতে। আরও যে কত ধরনের চাট তৈরি হচ্ছে সামনে দেখতে পাচ্ছি, কি বলবো। তো যাই হোক, এইগুলোই আমরা খেয়ে সবাই মিলে সুন্দর পেট ভর্তি করে বেরিয়ে পড়লাম। আর এইবার আমরা আবার ফেরত চলে যাব। তো এই হলো কাশি চাট ভান্ডার, সেখান থেকেই আমরা সমস্ত চাট খেয়েছিলাম। শুধু যে চাট খেয়েছি তা নয়, দিনের বেলাও ভারী খাবার খাওয়া হয়েছিল অলোকা হোটেল থেকেই, আর মালাই রাবড়িও খেয়েছিলাম আমরা 2-1 জন দিয়ে। এবার আবার আমাদেরকে ভিড় ঠেলে হোটেলে ফেরত যেতে হবে।
সকাল বলুন, সন্ধ্যা বলুন, রাত্রি বলুন, ভিড়ের কিন্তু কোথাও অভাব নেই। মাঝে মাঝে এক একটা জায়গায় বাংলাতেও লেখা, এই দেখুন হোটেল সম্মান বাংলা ভাষায় লেখা আছে। আশপাশে প্রচুর বাঙালি, প্রচুর বিদেশিও আছে কিন্তু তেমন। ভিড়টা লেগোতে গিয়ে এক জায়গায় চোখে পড়লো স্কুটারের উপরই বসে গেছে জামার দোকান, আর এখানে বিক্রি হচ্ছে বারাণসী পান। এই পানটা তো একবার খেতেই হবে, এটাই সবাই ঠিক করলাম। কিন্তু আজকে নয় থাক, চাটফাট খেয়ে পেট যদি খারাপ হয় কালকে এসে নয় খাবো, এই ভেবে আমরা আবার এগিয়ে চললাম। ওইদিকে দেখুন পুচকে ভাই বিক্রি করছে বাঁশি, আর মাথায় ঝিকিমিকি করে আলো জ্বলছে। এখানেও বাঁশি বিক্রি করছে আর এক দাদা, আর তার মাথাতেও রঙিন রঙিন ফুল, তার মধ্যে ফেয়ারি লাইট চমকাচ্ছে। এ দেখুন সামনে শাড়ি ঘর, শাড়ির দোকানের কোনো অভাব নেই এখানে। কিন্তু আপনারা যদি মহিলা সংযোগে আসেন বারাণসী ঘুরতে, তবে বেনারসি শাড়ি তো আপনাকে কিনতেই হবে। সামনে যদি বিয়ে থাকে তবে তো কিনতেই হবে। এত সুন্দর সুন্দর এত ধরনের শাড়ি, তবে ঠিক বেনারসি শাড়ি বলে বাঙালিরা যে শাড়িকে বুঝি শুধু সেই ধরনের শাড়ি না, আরও নানা ধরনের সুন্দর সিল্কের শাড়ি এখানে পাওয়া যাচ্ছিল। এই দেখুন ঘর সাজাবার ডেকোরেশন, আর আমাদের মতো বয়সী মেয়েদের মন ভুলানোর জন্য হরেক রকম রিং পাওয়া যাচ্ছে। কানে কোন দুলটা যে লাগাবো সেটাই বুঝতে পারছিলাম। যতই আমি কানের দুল কিনি, আমার সেই ইয়াররিং কেনার ঝোঁক কিছুতেই যায় না। এখানে দেখুন তলোয়ার পাওয়া যাচ্ছে, আর এইগুলো নানান ধরনের চুড়ি, সব মিলিয়ে একেবারে এলাহি ব্যবস্থা। আমার অনেকটা মেলা তলার মতো লাগছিল, যেন মনে হচ্ছে মেলাতেই এসেছি। তবে এখানে প্রতিদিনই এরকম মেলা বসে, প্রতিদিনই এত দোকান খুলছে, আর প্রতিদিনই প্রচুর টুরিস্ট। এরপরে সেদিনের মতো আমরা ঘরে ফিরে গেলাম। যে জিনিসটার ভিডিও দেখাতে ভুলে গেছি সেটা হলো রাবড়ি খাওয়া। তো আমরা যাদের যাদের মনে হয়েছিল পেটটা একটু খালি আছে, তারা আবার সেদিনকে রাবড়িও খেয়েছিলাম। এখানকার রাবড়ি অবশ্যই টেস্ট করবেন, তবে অন্য কিছুর সাথে খাবেন না, তাহলে পেট খারাপ হতে পারে, যেটা আমাদের হয়েছিল। আর রাবড়িটা এখানকার আলাদাই সুন্দর খেতে, এত ভালো রাবড়ি বিশ্বাস করুন এর আগে কখনো খাইনি। আর ঘন দুধ না কি কে জানে, দুধটার এত ভালো কোয়ালিটি, যার জন্য এখানকার লস্যি, রাবড়ি, প্যাঁড়া, এগুলো প্রত্যেকটা জিনিসই খুবই ভালো। গঙ্গা যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু এখানেই গঙ্গা, এই তলায় নৌকা দেখলে হয়তো বোঝা যাবে এই গঙ্গা। আর এই গঙ্গার পাশে বসেই আমরা আমাদের রাত্রের খাওয়া সাঙ্গ করছি। এই যে আজকে রেডি হয়ে আমরা সব বেরিয়ে পড়লাম, যাওয়া হচ্ছে গঙ্গার ঘাট দর্শন হবে। ও বাবারে, হ্যাঁ ঢুকে পড়েছে। জঙ্গলে ঢুকেছে। এ বাবা, টপ ফেলে দিল, আমাদের গার্ডেনে এসে যায়। হনুমান প্রচুর আছে, তাই আমাদের বলেছে সবসময় দরজা বন্ধ করে রাখতে। হ্যাঁ, মারবে এবার একে। না, ওই শুধু ভয় দেখালেই পেয়ে যাচ্ছে। তুমি একদম নিচে গিয়ে দেখো, বলো হয়তো আমরা দিদিদের ডাকিছ। চলো, পরে আরাম হচ্ছে না হালকা? হ্যাঁ পরে আরাম হচ্ছে। এই দেখো, খালি এখানে লিফট নেই অলকা হোটেলে, সব ভালো লিফট নেই, ওই জন্য হাঁটুর অবস্থা খুব বেহাল। হাঁটুর অবস্থা সব বেহাল, টুক টুক করে হাঁটছে। আর এই ঘাটে ওঠো আর নামো, হাঁটুতে কিন্তু বিশাল চাপ পড়বে বল। এবার সকালবেলা আমরা যখন মা বাবার ঘরে গেলাম, তখন দেখছি যে মায়ের শরীরটা খুবই খারাপ। আগের দিনের ওই চাট এটা সেটা খাওয়া হয়েছে, সেটা একেবারেই পেটে সহ্য হয়নি। তো আমাদের নৌকা বুক করা ছিল সকালবেলা 6টার সময়, যে এসে আমাদের ঘাট দর্শন করাবে। কিন্তু যেহেতু মায়ের শরীরটা খারাপ, তাই আর আমরা সেদিনকে নৌকা নিয়ে বেরোলাম না সেই সকালবেলায়। তার জায়গায় আমরা বললাম যে বিকেলবেলায় যখন শরীরটা ঠিক হবে তখন সবাই মিলে বেরোবো। তাই এখন বাইরেটায় বেরিয়ে এসে আমরা বাকি 5 জনে চা খাচ্ছি। এখানকার চাটা কিন্তু দারুণ খেতে বানায়, যে দোকানেই খাচ্ছি চাটা বেশ ভালো লাগছে। ভাঁড়ে করে সুন্দর চা দেবে, আর তার সাথে একটা বিস্কুট নিয়ে খেতে আরাম কিন্তু আছে। কিন্তু যেহেতু মায়ের শরীরটা খারাপ, তাই আমাদের মনটা সকলেরই একটু খারাপ হয়ে গেছে, যে বিকালের মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো, না হলে আবার ডাক্তার দেখাতে হবে। পেটটা আসলে খারাপ হয়েছে, ওই উল্টোপাল্টা খাওয়া হয়েছিল, তো ওটা থেকেই সমস্যাটা হয়েছে। এটা হলো সেই মীরঘাট না মীরাঘাট, যেটা অলকা হোটেলের একদম পাশে অবস্থিত।
আমরা এখানেই স্নান করছিলাম আর নৌকাও এখান থেকেই ধরা হবে, তাই জন্য কথা বলতে আসা হয়েছে। আর এই ঘাটের পাশের এই রাস্তাটা দিয়ে সোজা 1 মিনিট হাঁটলেই দশাশ্বমেধ ঘাট, একদমই সামনে। এই কারণেই হোটেলের লোকেশনটা খুবই ভালো, দশাশ্বমেধ ঘাট আর বিশ্বনাথের মন্দির একদম কাছে। বিকেলবেলায় মায়ের শরীরটা একটু বেটার হতে 6 জনে মিলে আবার বেরিয়ে পড়লাম। এইবার আমরা নৌকায় উঠব। কিন্তু দেখুন একটা জিনিস ভালোই হলো, সকালবেলায় যদি বেরোতাম তাহলে তো সূর্য অলরেডি উঠেই গিয়েছিল না, তো সূর্যোদয়ের ব্যাপারটা তো দেখতে পারতামই না। কিন্তু সন্ধ্যাবেলায় হওয়াতে সূর্যাস্তটা আমরা দেখতে পেলাম গঙ্গার উপর থেকে। সে এক অভূতপূর্ব দৃশ্য। ঠিক আগডায় আপনার আকাশটা যখন কমলা হয়ে যাচ্ছে তখন গঙ্গার ঘাটগুলো যেন আরও সুন্দর হয়ে গেছে। তো আপনাকে এইভাবেই গঙ্গাতে উঠতে হবে নৌকার মধ্যে। এক নৌকা থেকে আরেক নৌকায় আপনি এগিয়ে এগিয়ে যেতে পারবেন, দিয়ে উঠে যেতে হবে আপনাকে আপনার নৌকাতে। কাজেই বুঝতে পারছেন তো, পায়ের সমস্যা থাকলে কিন্তু একটু বেশ সমস্যার ব্যাপার, কিন্তু মানুষজন আছে আপনাকে হাত ধরে উঠিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। ওইটা আমাদের নাকি? হ্যাঁ ওইটা আসছে যেটা। এই যে এই নৌকাটা আমাদের, যেটা সাদা রঙের উপরটা সামনে নিয়ে আসছে, ওটাকে টেনে টেনে ওটাকে ঘাটে লাগাবে, দিয়ে ওই নৌকাটায় আমাদের তারপরে উঠতে হবে। প্রথমে একটা নৌকা যেগুলো দাঁড়িয়ে ছিল সেগুলোকে সরিয়ে টরিয়ে এই নৌকাটাকে ঘাটে লাগাবার ওরা ব্যবস্থা করলো। তো এবার আমরা একে একে 6 জনে উঠে যাব। আর লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট পরে নিতে হবে, যাতে হট করে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে আমরা যাতে ভেসে থাকতে পারি। এই হলো ঘাটের অবস্থা। তো এইখানে পিচ্ছিল আছে, কিন্তু রাস্তাটা একটু দেখে শুনে সাবধানে যেতে হবে। হ্যাঁ, এমন যদি হাওয়াই চটি নিয়ে আসেন যেটা পিছলে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে, তাই ভালো গ্রিপওয়ালা জুতো পরে আপনাকে আসতে হবে। তো আমরা সবাই একে একে উঠে পড়লাম, কোনো ব্যাপার। ওই দিকটায় বসো, জানো তো, ওই তো এই যে এইটা খুলতে হবে, এরম করে করে খোলো। হ্যাঁ পড়ে না হ্যাঁ পড়ো, হ্যাঁ পড়ে সব পড়ে নে। না গরম নয়, সেফটি, এত বড় গঙ্গায় সেফটি দরকার, গরম নয়। পড়ো সবাই পড়ো। এই আরেকজন পড়ে নিয়েছে। না আমরা পড়ি, ওদের বড় বোট, আমাদের বড় ছোট বোট। সবাই পড়ে না মাকে পড়া। পড়ো সবাই পড়ো। কষ্ট হচ্ছে না তো পেটটায়? ঠিক আছে। এই হলো দশাশ্বমেধ ঘাট।
দশাশ্বমেধ ঘাটে বসে গঙ্গা আরতি দেখার জন্য অনেকেই এখন থেকেই লাইন দিতে শুরু করেছেন। এখানে নৌকায় আপনি সিট বুক করে নিতে পারেন, তাহলে নদী থেকে বসে আপনি গঙ্গা আরতি দেখতে পারবেন। আবার আপনি ঘাটেও সিট নিতে পারেন, তাহলে সেখান থেকেও দেখতে পাবেন। শুধু তাই না, আশেপাশের যে বাড়িগুলো আছে সেই বাড়িতেও অল্প টাকার বিনিময়ে তাদের ছাদে গিয়ে আপনি গঙ্গা আরতি দেখতে পাবেন। আমরা যেহেতু অক্টোবর মাস করে এসেছি, তাই অসুবিধাটা হলো যে গঙ্গা আরতি এখন ঘাটে নিচে হয় না, উপরের দিক করে কোথাও হয়। এই সব দিক থেকে বিচার করলে শীতকালেই বারাণসী আসাটা বুদ্ধিমানের কাজ হবে। একই ওয়েদারটা ঠান্ডা থাকবে, আপনি ঘুরেও আরাম পাবেন, আর খাবার দাবারও হজম করতে সুবিধা হবে। তবে শীতকাল যেহেতু ভরা সিজন, তাই লোকজনের সংখ্যাও কিন্তু আরও বেশি থাকবে। আমরা অফ সিজনে এসেই দেখছি এত লোক, তার মানে বুঝতে পারছেন তো। মনটা উদাস হয়ে যাচ্ছিল জানেন তো, এইসব দেখতে দেখতে। এত সুন্দর জায়গাটা, এত মানুষ বসে আছে, কেমন যেন অদ্ভুত একটা কী যে ভিতরে হচ্ছিল বুঝতে পারছি না। খুব গান গাইতে একটা ইচ্ছা করছে, যদি আমার গলাটা আজকে ভাঙা আছে, তবু দুকরি চেষ্টা করি। মালো মাঝিল ঝি বইল বইল আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিল ঝি বইল বইল আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম শেষ ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা। ছিলাম শেষ ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা। সদাই থাকে মায়ের সঙ্গে, ও না 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 না। তবে আমি কখনো গান শিখিনি, তাই টুকটাক উল্টোপাল্টা গান হয়ে যায়, কিন্তু গাইতে আমার ভালো লাগে। যে নৌকাগুলো ঘাট পরিদর্শন করায় তারা কিন্তু আপনাকে আরতি দেখাবে না। তো আমরা এইবারের যাত্রায় আর গঙ্গা আরতি দেখতে যাইনি। আমার বাবা মা আর মানে দুই বাবা আর এক মা গিয়েছিল, আর এক মায়ের যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি আর অভিরূপ ঘরেই থেকে গিয়েছিলাম। তবে কই বাত নেই, আবার পরের বার যখন আসবো বারাণসীতে, তখন আমরা সবাই মিলে গঙ্গা আরতি দেখতে যাব। তো সেই কারণে গঙ্গা আরতি দেখার ভিডিও আর আমাদের নেই। তো এই ছিল আমাদের বারাণসী ভ্রমণ পর্ব, এখানেই শেষ হয়ে গেল। কিনেছি বেশ কিছু শিব ঠাকুরের মূর্তি, তার সাথে স্ত্রীযন্ত্র, ছোট ছোট স্ফটিকের কীসব কচ্ছপ পাওয়া যাচ্ছিলো, এরকম নানান ধরনের জিনিসপত্র। আর হ্যাঁ, গঙ্গায় আপনি যদি চান তাহলে ভাসাতে পারেন এই যে আপনার স্বপ্ন, আপনি কি করতে চান সেইগুলো ভেবে আলো জ্বালিয়ে সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে গঙ্গায় কিন্তু ভাসিয়ে দিতে পারেন। মোট আমাদের বোধহয় 60টা ঘাট না কতগুলো ভুলে গেছি এখন, 40টা না 60টা এর আমি কিছু বলেছিল, ঘাট ঘুরিয়ে দেখিয়েছিল। প্রত্যেকটা ঘাটই একে অপরের থেকে যে খুব আলাদা তা বলবো না, কিন্তু খুব সুন্দর লাগছে। ওই মুখে হাওয়া এসে পড়ছে আর মনটা কেমন যেন উদাস হয়ে যাচ্ছিল। ভাষায় ব্যক্ত করতে পারবো না, হয়তো আমার বয়সটা অনেকটাই কম। অন্য বয়সে এলে আর একটু বড় বয়সে এলে হয়তো অন্যরকম ফিলিং হতো, কিন্তু এ এক অদ্ভুত মনোমুগ্ধকর অভিজ্ঞতা। তাই যতই ভিড় ভাট্টা হোক না কেন, বারাণসীতে আবার ফিরে আসতে ইচ্ছা করবে, এই শুধুমাত্র গঙ্গা বক্ষে নিজেকে ভাসিয়ে একটা মনটাকে আকাশে উড়িয়ে দেওয়ার জন্য। কথাগুলো হয়তো ঠিক করে বলতে পারছি না, কিন্তু যেটা বলতে চাইলাম হয়তো আপনারা কিছুটা বুঝতেও পারছেন। আর যদি না পারেন, একবার বারাণসী এসে এই নৌকায় উঠে বসে তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন যে আমি ঠিক কী বোঝাতে চাইছি। ভাষার দক্ষতা তো আমার অতটা নেই যে বুঝিয়ে বলবো, কিন্তু যদি আমি কবি হতাম বা লেখক হতাম, তাহলে অবশ্যই এক কলম লিখেই ফেলতাম। আমাদের স্বপ্নগুলোকে ভাসিয়ে দিই, আর তারপরে ভাসিয়ে মানে জলে ভাসিয়ে, দূরে ভাসিয়ে দিচ্ছি না, ওটা জলে ভাসিয়ে প্রণাম করে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে স্বপ্নগুলো যেন পূরণ হয়। তো চলুন একসাথে এই ঘাটটা হলো মণিকর্ণিকা ঘাট, না মণিকর্ণিকা ঘাট আর একটা দুটো যে কোনো ঘাট আছে, একটা মণিকর্ণিকা ঘাট আর একটা ঘাটের নাম ভুলে গেছি, যেখানে মৃতদেহ সৎকার করা হয়। সেটা হয়তো অনেকের জন্য দেখতে পারাটা সহজ হলেও আমাদের খুব ভালো লাগেনি। আমাদের মনে হচ্ছিল মানুষকে পোড়ানো হচ্ছে, মানে কেমন যেন একটা দুঃখের সুর ভাসছিল। তো সেটা দেখে একটু দুঃখই হচ্ছিল, অন্যরকম, মানে জন্ম মৃত্যুর মাঝখানে আটকে থাকা একটা শহর। নৌকাগুলোকে দেখেছেন কীরকমভাবে দেওয়ালে বেঁধে রেখেছে নদীতে। এখানে হয়তো নদীতে পার নেই, তো মানে পাড়েই তো উঠে গেছে পাঁচিলটা, তাই জন্য নৌকাগুলো থেকে দেখুন দড়ি বেরিয়ে এসছে, সেই দড়িগুলো দেওয়ালের উপরে পাঁচিলের উপরে আটকে আটকে রেখেছে। এটা দেখুন প্রভুঘাট, সেখানে এটা দেখতে পাবেন, অদ্ভুত লেগেছিল আমাদের দেখতে। তো চলুন এবার ভাসিয়ে দিই আমাদের মোমবাতি আর তার সাথে আমাদের স্বপ্ন। না আমি ভয় পাবো, তোমরা দুই মা করুক না।
এই করতে হবে। ও, না না তো জল না। যেহেতু গঙ্গা নদীর খুব হাওয়া, তাই আমরা একদম নৌকার নিচের দিকে গিয়ে আড়াল করে অনেক কষ্টে জ্বালালাম, নাহলে হাওয়ায় বারংবার প্রদীপ নিভে যাচ্ছিল। তো আমাদের স্বপ্নের তীক্ষ্ণতা হাওয়ার থেকে বেশি, তাই ফাইনালি প্রদীপ জ্বলেছে। সত্যিই কি প্রদীপ ভাসিয়ে দিলে গঙ্গায় আপনার ইচ্ছা পূরণ হবে? এই কথাটা যদি আমি সায়েন্টিফিক্যালি বলতে চাই, ব্যাখ্যা করতে চাই, তাহলে কোনো ব্যাখ্যা পাবো না। কিন্তু মনস্তত্ত্ববিদরা অনেক সময় বলেন যে যে জিনিসটা তুমি করতে চাও সেটা যদি মাথায় বারবার হ্যামার করে বলো, মানে হাতুড়ি মেরে মেরে মাথায় বারংবার প্রতিদিন বলো, তাহলে তুমি নিজেই সেই কাজটা করার দিকে এগিয়ে যাবে। মানে কথাটার মানে কিন্তু যুক্তিযুক্ত। ধরুন আপনি একদিনকে হঠাৎ করে খেয়ালে এসে বললেন যে আমি পড়াশোনায় ভালো করতে চাই, কিন্তু ওই একদিন বললে তো হবে না, আপনাকে তো তার জন্য ছোট ছোট অ্যাকশান নিতে হবে, পড়াশোনা করতে হবে, খাটতে হবে, কিছু কিছু সুখের সময় ছেড়ে দিতে হবে। ধরুন কেউ বিয়েবাড়িতে নেমন্তন্ন করলো, আপনি খেয়েই পালিয়ে আসতে হবে, গল্প করতে পারবেন না, পড়াশোনা করতে হবে। যে কোনো স্বপ্নই যদি আপনি পূরণ করতে চান, তাহলে সেই স্বপ্নের জন্য আপনাকে অনেকটা সময় নিজের জীবনে থেকে দিতে হবে, তাই না? তো হালকা করে যদি বলেন তাহলে সেটা তো মনে থাকবে না। যখন আনন্দের মুহূর্ত আসবে আপনি সেই আনন্দতেই ভেসে যাবেন, সেই সময় আপনার মনে থাকবে না যে আমি কাজটায় ফিরে গিয়ে কাজটাকে ফিনিশ করি। তো সেই কারণে আপনি যদি বারংবার একবার করে ঠাকুরকে প্রণাম করে ওই কথাটা বলেন, তাহলে নিজের অবচেতন মনের মধ্যেই এই জিনিসটা ঢুকে যায় যে আমাকে এইটা করতে হবে, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হবে। তো তখন আপনি ছোট ছোট জিনিসগুলোকে ত্যাগ করে বড় জিনিসটার দিকে এগিয়ে যেতে পারবেন। সময়টা তো আপনার জীবনে কনস্ট্যান্ট, তো সেই সময়টাকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো সেই কারণেই আমার মনে হয় এই যে প্রণাম করা, ঠাকুরের কাছে আশীর্বাদ চাওয়া, একটা প্রদীপ ভাসিয়ে নিজের ইচ্ছাগুলোকে বলা, এর মানেটা ওটাই যে আপনি এই অ্যাক্টিভিটিটার সাথে আপনার সাবকনশাস মাইন্ডে জিনিসটা আবদ্ধ হয়ে যাচ্ছে যে প্রদীপ ভাসিয়ে আমি বলেছিলাম আমি এইটা করতে চাই। তো প্রদীপ ভাসানোর অ্যাক্টিভিটিটার জন্য আপনার কাজটা হচ্ছে, সেটাকে হয়তো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু ওই ঘটনাটা করার জন্য আপনার সাবকনশাস মাইন্ড নাও জেনে যে আপনি এটা চান। তাই যখন পরের দিন আপনি কোনো ফাঁকিবাজি করতে চাইবেন আপনার কাজ থেকে বিরত হয়ে, তখন ওই প্রদীপ ভাসানোর ঘটনাটার আপনার চাহিদাটা নিজের মাথা থেকেই আপনি বলবেন যে না, আমি সুখের মুহূর্তটাকে দূরে সরিয়ে দিই, এখন আমি একটু খাটি, আরেকটু এগিয়ে যাই লক্ষ্যের দিকে। তো সেই কারণে আমার মনে হয় এই অ্যাক্টিভিটিগুলো প্রতিদিন ধরুন একটু সন্ধ্যাবাতি দেখিয়ে ভগবানের কাছে চাওয়া যে আমি এটা করতে চাই, বা ধরুন একটি প্রদীপ ভাসিয়ে বলা যে আমি এটা পেতে চাই, এগুলো আসলে আপনার জীবনের লক্ষ্যটাই হয়তো স্থির করে। সে যাই করুক না কেন, আমাদের সনাতন ধর্ম মতে আমরা তো প্রণাম করে নিজেদের চাহিদাগুলো, সুখ স্বাচ্ছন্দ্যগুলো, নিজেদের যা ভাবি সেগুলো ঠাকুরের কাছে বলে শান্তি পাই, সেই শান্তিটাই পেতে থাকি। কোথাও না কোথাও গিয়ে দেখবেন এর মধ্যে দিয়ে আপনি আপনার লক্ষ্যের দিকে প্রতিদিন না জেনেই হয়তো এগিয়ে যাচ্ছেন। এভাবেই হয়তো আমাদের পূর্বপুরুষেরা আমাদের আমাদের কন্ডিশন করে দিয়েছে, এগুলোকে বাংলা ভাষায় কী করে বলবো, মানে আমাদের মধ্যে শিখিয়ে দিয়ে গেছে আর কি, যে এইটা করলে তোমার জীবনে ভালো হবে, সত্যিই ভালো হবে। দেখবেন বেশি সায়েন্টিফিক যুক্তি খুঁজতে গেলে হয়তো খুঁজে পাবেন আর কি যুক্তি। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আপনাকে হয়তো আপনার লক্ষ্যের দিকে অনেকটা এগিয়ে দেবে। আজকের মতো বারাণসী ভ্রমণের পর্ব এখানেই শেষ হয়ে গেল। পরের দিন সকালবেলা কিছুক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে রইলাম। এদিনকেই আবার আমাদের ট্রেন আছে, আমাদেরকে তাই আবার মুঘলসরাই স্টেশনে যেতে হবে। এদিকে এক মা সুস্থ হতে আর এক মা অসুস্থ হয়ে গেছে। কেমন হলো বারাণসী ট্রিপ? বারাণসী ট্রিপ ভালোই হয়েছে, কিন্তু এখানে সবাইকে বলবো কেউ এসে চাট খাবে। কারণ চাট খেলে কেউ খাবেন না, কারণ ওটা খাওয়ার পরেই যখন হয়েছে তখন ওটাই আমরা তাহলে কি হলো, ফাইনাল আপডেট বলো কি হয়েছে? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে মানে ট্রেনে কিন্তু খুব ইয়ে হবে, এই হাজারবার যাওয়াটা কষ্টকর। না ওই ওষুধ খাচ্ছে, মেট্রোজিট খেয়ে নিয়েছি, আর একটা মবিকে ড্রেস করে একটা ওষুধ এনে রেখেছি, বলেছে ওটা দুটো খেলে পুরো সিল হয়ে যাবে। খুব ভেবেচিন্তে নিজের দায়িত্বে খাবেন। আমরা যে সময়টা এসি প্রচন্ড গরম, তো আমাদের দুই মায়ের, আমার, অভিরূপের, আমাদের সবারই পেট একটু বমি, গা বমি, এইসবই চলছে কাজে দেখে শুনে। ঠিক আছে,
তাহলে গঙ্গা ওইটা তো ঝুড়িয়ে নেবো গঙ্গা আরে মানে দিচ্ছে জানান শেষকালে গঙ্গা জলকে ওখানে ট্রেনেতেই ইউজ না করে সাবান দিয়েছি ছোট ছোট ওইটা নিয়ে নিয়েছি যে কোথায় কি দরকার পড়বে লাস্ট গঙ্গা জল আর হোটেলের সাবান। শান্ত করছেই একদম জল যেটা ঢেলে দিচ্ছে। আমাদের রুম থেকে জানলা খুললে, যেখানে অভিরূপ আর আমি ছিলাম সেই রুমটা থেকে জানলা খুললে নিচে মীরঘাট না মীরাঘাট সেটা দেখতে পাচ্ছি, আর সামনে একদম আছে দশাশ্বমেধ ঘাট। তো এই রুমের লোকেশনটা কিন্তু সব থেকে ভালো, কিন্তু একটাই সমস্যা, ওই যে খাঁচা খাঁচা বানানো আছে। হনুমানের ভয় খাঁচা বানানোর জন্য দৃশ্যটা মানে দেখতে পাওয়া যাচ্ছে সব থেকে ভালো এই রুমটা থেকে, কিন্তু খাঁচার জন্য সেটা বাঁধা পড়ছে দৃষ্টিতে। তাই সেই কারণে বলবো যে ওই উল্টো দিকে যেদিকে আমাদের মায়েরা আছে সেই দিকে রুম থেকে কিন্তু আপনি দশাশ্বমেধ ঘাট দেখতে না পেলেও সামনেটা পুরো দেখতে পাবেন। তবে আবার এই রুমটার পজিটিভ পয়েন্ট হলো যে এখান থেকে আপনি বসে দাঁড়িয়ে দশাশ্বমেধ ঘাটে আরতি দেখতে পাবেন যদি শীতকালের দিকে আসেন, যখন গঙ্গায় জলটা কম থাকে, আরতিটা যখন উপরের দিক থেকে হবে। সেটা আবার ওই দিকের রুমগুলো থেকে পাবেন না। তো আপনি ভেবে নেবেন যে এইখানে হলে খাঁচা কিন্তু দশাশ্বমেধ ঘাটে আরতি দেখা যাবে, আর ওদিকে হলে দশাশ্বমেধ ঘাট নেই কিন্তু খাঁচাও নেই। তো আপনার যেরকম ভালো লাগে। আর এদের হোটেলের নিজস্ব ঘাটও আছে যেটা কিন্তু এখন বন্ধ ছিল। আর একবার শেষে যাওয়ার আগে দেখিয়ে দিই, আমাদের রুমটা তো দেখানোই হয়নি। তো এইটা হলো আমাদের দুজনের রুম। এখানে ফ্যানও আছে, এসিও আছে, আর এইরকম সাইজের প্রমাণ সাইজের রুম, তাতে একটা বড় কিং সাইজের বিছানা রয়েছে। আর এমনি যে খুব বড় রুম তা না, তবে একটা ছোট ফ্রিজ আছে যেটা খুবই আমাদের ভালো হয়েছে, কারণ আমরা অনেক সময় অর্ডার করে পেলে পুরো খেতে পাচ্ছিলাম না, তো সেগুলোকে সমস্ত ঢুকিয়ে নিয়েছিলাম ফ্রিজের মধ্যে, দিয়ে পরের দিন আবার বের করে খাচ্ছিলাম। মানে বুঝতে পারছেন তো, একে তো পুরনো বাসি খাবার খাওয়া হয়েছে, তার উপরে চাট, তার উপরে মালাই, কেন আমাদের পেটগুলো খারাপ হয়েছে। তো আপনারা আসলে একটু খাবার দাবারগুলো নিজেরা সামলে যদি করেন তাহলে কোনো রকম কোনো অসুবিধাই হবে না। তো এখন ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে এইবার আমরা মুঘলসরাই স্টেশনের দিকে বেরিয়ে যাব। এই যে ফ্রিজটা আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন এখনও আগের দিনের রাত্রের কিছুটা খাবার রাখা আছে, তবে আজকে আর আমরা খাবো না, কারণ পেট তো সবার খারাপ হয়েই গিয়েছে। তো আমরা আর বাসি খাবার খেতে চাই না। ডিপ ফ্রিজও দেওয়াতে সুবিধা হয়েছে, তো আপনি চাইলে এখানে এসে খাবার টাবার রেখে দিতে পারবেন। কি খাবার ছিল সেটা আবার অভিরূপ খুলে দেখছে যে কিছু কি আছে খাবার মতো, একটু তরকারি, দই, এইসব। একে পেট খারাপ হয়েছে, আর তার ওপর 3 দিন ধরে হেঁটে হেঁটে সবার পায়ের হাঁটুতে ব্যথা করছে, তাই 2 মায়ের জন্য আমরা হুইল চেয়ার করে দিয়েছি। হাঁটতে পারতো ওরা, কিন্তু বেশ অনেকটা রাস্তা, তো আমরা আর তাড়াহুড়োতে ওদেরকে নিয়ে কষ্ট দিতে চাইনি। একবারে হুইল চেয়ার করে দিতে 200 টাকার বিনিময়ে ওরা হোটেল থেকে আপনাকে গাড়ি যেখানে অবধি আসছে সেই গধুলি চক অবধি পৌঁছে দেবে। আর তারপরে আমরা সকলে ব্যাগ ফ্যাগগুলোকে তোলা হচ্ছে, গাড়ির মাথায় লোড করা হচ্ছে। তো এই ব্যাগগুলো আপনাকে বয়ে আনতে হবে না, আপনার পার পার্সন বোধহয় 100 টাকা না 200 টাকা করে দিলে তারা হোটেল থেকে নিয়ে এসে ব্যাগ আপনাকে গাড়ির মাথায় লোড করে দেবে। এবার আপনার উপর যে আপনি সেরাম করাবেন নাকি নিজের থেকে নিয়ে আসবেন। তারপরে আবার সেই একই রাস্তা, এখন সেই 16-17 কিলোমিটার রাস্তাটা যেটা আমাকে যেতে হবে, আমরা এখন বারাণসী ক্রস করে যাচ্ছি মুঘলসরাইতে। সেখান থেকে দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যেটার আগে নাম ছিল মুঘলসরাই স্টেশন, সেখান থেকে আমাদের আবার ফেরত যাওয়ার ট্রেন আছে। আর এইখানে আমরা নিয়েছিলাম যে ট্রেনটা, সেটা ছিল একটা স্পেশাল ট্রেন, যেটা জানাই ছিল যে ওই ট্রেনটা প্রচুর নাকি লেট করবে, কিন্তু তবু ওই একমাত্র ওই ট্রেনটাতেই সিট অ্যাভেলেবেল ছিল। লাস্ট মোমেন্টে বুক করা হয়েছে ট্রেন, বুঝতেই পারছেন, তো সেই কারণে এই অবস্থা। সামনে প্রণাম করা যে ঘাটটা, ওই ঘাটটার নাম নমঘাট। এখান থেকে কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে যদি ডান দিকে তাকান গঙ্গার ওই পাড়ের দিকে। তো এইবার আমরা ফিরে যাচ্ছি। সবার শরীরটা যেহেতু খারাপ হয়ে গেছে, কাজে ফিরে যেতেই ভালো লাগছে। ঘরে গিয়ে আরাম করে হালকা পাতলা খাবার খাবো, কখন ঘর পৌঁছাবো এটাই এখন ভাবনা। যদি শরীর খারাপ হয়ে যায় বেড়াতে বেরিয়ে, তখন কিন্তু বাজে লাগে, তখন মনে হয় কতক্ষণে ঘর ফিরতে পারা যায়। আর বাইরে যখন আসা হয় তখন প্রচুর এনার্জি থাকে। খাওয়া দাওয়াটা যদি একটু ভালো করে আমরা সাবধানে খেতাম তাহলেই ভালো হতো। মায়েরা অনেক কিছুই খাবে নাই বলছিল, আমি আর অভিরূপী বেশি জোর করলাম যে না না খাও খাও, কিছু হবে না, এখানে এসছো, এখানকার চাট বিখ্যাত, এই করে জোর করে খাওয়ালাম। দিয়ে আমাদের রাস্তায় পরে মনটা খারাপ হচ্ছে যে কেন জোর করলাম, কি অবস্থা, ভালো হতো।
চাট একেবারে খেয়ে নিলেন খাট, নীলের ঘাট চাট খেয়ে নিলেন খাট। এই অবস্থা। হাওড়া স্টেশনে নেমে সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য আমরা ট্যাক্সি নিয়ে নিলাম, আর নেমে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে পৌঁছেও শান্তি নেই। আর আমাদের স্পেশাল ট্রেন মোটামুটি 10-12 ঘন্টা লেটে পৌঁছেছে, ভাবতে পারছেন? কাজে কোনোদিনও কোনো স্পেশাল ট্রেন বুক করবেন না, যদি টিকিট না থাকে তাহলে যাবেন না, সেটাও ভালো। কিন্তু পেট খারাপের মধ্যে যদি কোনো ট্রেন 10-12 ঘন্টা লেট করে তাহলে তো হয়েই গেল। তো আমাদের যখন পৌঁছেছি আর শরীরে কিছু বেঁচে নেই, মনে হচ্ছে কতক্ষণে আমরা সবাই খাটে গিয়ে শুয়ে পড়বো। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। বারাণসী থেকে এখানেই ফিরে চলে এলাম আমরা। আর পরের দিনের ভিডিওয়ে ক্রিসমাসের মার্কেট দেখাবো ফ্রান্সের, আমার এই যে শহরটায় আছি ব্রিটানিতে, সেখানে ক্রিসমাসের মার্কেট বসছে। তো এখন যেদিনকে ভয়েস ওভার করছি সেদিনকে ভাবছি যে যাই ক্রিসমাস মার্কেটে ঘুরে আসি আর আপনাদের সাথেও শেয়ার করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক অনেক লোকের কাছে ভিডিওটাকে পৌঁছে দেবে, তাই প্লিজ একটা লাইক করে দিন। খুব সহজ, টুক করে হাত দিয়ে দিলেই হয়ে যাবে, কোনো টাকা লাগবে না, সময়ও লাগবে না। প্লিজ, যেহেতু অনেক মানুষ দেখছেন, তার মধ্যে প্রায় 70% মানুষই সাবস্ক্রাইব করেনি, তাই বলবো যে যদি সম্ভব হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই।